আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। হাতিলের সৌজন্যে বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যাত্রাপথে শুভ অশুভ। একই সাথে আমরা জানতে চাইব এই আলোচনায় কি বার্তা দিল আসলে দক্ষিণ এশিয়াকে শেখ হাসিনার এই বিদায়, পাশাপাশি বিভিন্ন যে সংস্কারগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর আমরা নির্মোহ বিশ্লেষণ করতে চাই। আর সেজন্যই আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও আরও এক অতিথি আমাদের সাথে অনলাইনে যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা স্টুডিও থেকে শুরু করতে চাই। আমার সাথে আছেন, ডান পাশ থেকে আলোচনাটা শুরু করব বা পরিচয় পর্বটা শুরু করব, আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। তিনি একই সাথে ভূ রাজনীতি এবং রণকৌশল বিশেষজ্ঞ, ন্যাশনাল ডিফেন্স কলেজে তিনি নিজেও পড়েছেন এবং পড়িয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত ২৪ ঘন্টায়। এছাড়াও আমরা এই আলোচনায় স্বাগত জানাতে চাই অধ্যাপক মোহাম্মদ ডক্টর কামরুল হাসান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং দর্শন বিভাগের শিক্ষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি ডক্টর কামরুল হাসান। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট প্রাপ্তি তাপসী। আশা করি প্রাপ্তি তাপসী নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আশা করি তাকে কিছুক্ষণের মধ্যেই আমরা এই আলোচনায় পেয়ে যাব। তিনি থাকবেন নিশ্চয়ই আমাদের সাথে। আমি আলোচনাটা তাহলে স্টুডিও থেকে শুরু করি। মিস্টার শামীম কামাল, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি আমার, সেই প্রশ্নটি খুব সহজ সরল, বিশেষ করে আপনি যেহেতু খুব ক্লোজলি অবজার্ভ করছেন যে বাংলাদেশের ঘটনা প্রবাহগুলো। আজকে উচ্চ আদালতে যে ঘটনাটি ঘটলো সেটা সম্পর্কে আপনার একটু বিশ্লেষণ জানতে চাইব। তার আগে দর্শকদের একটু বোঝানো দরকার যে আসলে আমাদের বিচার বিভাগের, উচ্চ আদালতের বিচার বিভাগের কার্যক্রমটা আসলে দুভাগেই পরিচালিত হয়। এটা আপিল বিভাগ এবং এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই সব বিচারপতিদের নিয়েই আজকে আসলে একটা ফুল কোর্ট সভা বসার কথা ছিল, কিন্তু আন্দোলনকারীদের কারণেই বলেন বা আন্দোলনকারীদের প্রোটেস্টের কারণেই বলেন বা অবস্থানের কারণেই সেই সভা অনুষ্ঠিত হতে পারেনি। পক্ষান্তরে আমরা দেখছি যে একজন প্রধান বিচারপতিও নিয়োগ হয়ে গেছেন আজকে। কি ঘটলো আসলে আদালত পাড়ায়, আজকে উচ্চ আদালত পাড়ায়? আপনার বিশ্লেষণটা কি? আপনাকে ধন্যবাদ আজকের সভা আলোচক কামরুল ভাই। আমরা খুবই অস্থির একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। জি। গত সপ্তাহে যেটা আমাদের হলো বিপ্লব, তা প্রত্যেকটা বিপ্লবের কিন্তু একটা প্রতি বিপ্লব থাকবেই। এখন এটার বিভিন্ন নাম আছে। এটা কোনোটা পতিত হওয়া, কোনোটা ফিরে যাওয়া, পশ্চাদবসর ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ৭ ধরনের অঘটন ঘটে থাকে একটা বিপ্লবের পরবর্তীতে। আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে যেটা দেখলাম, অনেকটা নাটকীয় অবস্থা। এটা অত্যন্ত শ্বাসরুদ্ধকর একটা অবস্থা ছিল। সবেমাত্র গতকালকে আমরা দেখলাম যে অ্যাপিলেট ডিভিশন একটা রুলিং দিল যে রাষ্ট্রপতি আর্টিকেল ১০৬ অনুযায়ী যে কোনো সময় আপিল বিভাগের কাছে জানতে চেতে পারেন যে কোনো বিষয়ে। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে, তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে জানতে চাইলেন যে এইটার ব্যাপারে আইনগত ব্যাখ্যাটা কি বা এটার বৈধতা সম্পর্কে আপিল বিভাগ কি মনে করে। সো গতকালকে আপিল বিভাগ এটা মতামত দিল যে এই পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার হতেই পারে, এটার যৌক্তিকতা এবং এটার প্রয়োজন রয়েছে। কিন্তু আজকে আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম যে একটি ফুল কোর্ট ডাকা হয়েছে। এই ফুল কোর্টে আপিল বিভাগের সকল বিচারপতিরা থাকেন। তো কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে এটা বসেনি এবং উপরন্তু অত্যন্ত উত্তেজিত অবস্থায় ছাত্ররা, এই আন্দোলনের সাথে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, তাদেরকে আমরা হাইকোর্ট এলাকায় দেখলাম অত্যন্ত উত্তেজিতভাবে তারা প্রতিবাদ করছে এবং প্রধান বিচারপতির অপসারণ দাবি করছেন। তিনি পদত্যাগ করলেন এবং তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হলো। এবং দেখেন, এর মধ্যে কিন্তু একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানেও ছাত্ররা, আজকে যিনি পরবর্তীতে যিনি প্রধান বিচারপতি নিয়োগ পেলেন সেটাও পরিবর্তন করা হলো। কিন্তু কথা হলো যে একটি ফুল কোর্টে এরকম একটি যেটা বেঞ্চ বসার কথা,
সেইটা বসলো না কেন, এবং এর পরিপ্রেক্ষিতে শেষতক আমরা দেখলাম যে প্রধান বিচারপতি পদত্যাগ করলেন এবং সাথে আপিল বিভাগের বাকি 7 জন। সো এটা আমরা অ্যাপারেন্টলি যৌক্তিকভাবে একটা ব্যাখ্যা করতে পারি, এটা এক ধরনের জুডিশিয়াল কু হয়েছে। জি, তাহলে এবং আমি এখানে একটু বলি যে এই কথাটা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে সরকারের নলেজে এটা নেই এবং এটা কেন হলো এটার ব্যাখ্যাও তাদের কাছে জানা নেই। জি, আমি তাহলে একটু ডক্টর কামরুল হাসান আপনার বিশ্লেষণটা বিশেষ শুনতে চাই এই বিষয়ে। পাশাপাশি আমরা যা দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনি যদি এখনও যে কয়টা নিয়োগ হলো, আপনি যদি ইভেন অ্যাটর্নি জেনারেলের নিয়োগের বিষয়টিও দেখেন, সেক্ষেত্রেও তো আমরা দেখছি কারো না কারো রাজনৈতিক পরিচয় আছে অতীতের। আবারও কি সেই দলীয় বিবেচনার দিকে সবাই হাঁটছে? ধন্যবাদ আপনাকে, আমার প্রিয় সহ আলোচক এবং অনলাইনে যুক্ত প্রাপ্তিতপর্ষী এবং যারা শুনছেন। দেখুন, সমালোচনা এত বেশি করছি, নিজেকে আর মানুষ মনে হচ্ছে না, সমালোচক মনে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা যে সত্যটা বললেই সমালোচনার বর্ণনায় পড়ে যায়। দেখুন, আজকে যেটা হয়েছে, এই ওবায়দুল হাসান সাহেব, ওনার ইতিহাস তো আমরা জানি। উনি এবং শামসুল হক সাহেব প্রাক্তন 2 প্রধানমন্ত্রী, একজন যদিও পালিয়ে গেছেন বলতে পারেন, বিতাড়িত হয়েছেন। তাদের মামলার ক্ষেত্রেও কিন্তু এই ওবায়দুল হাসান এবং শামসুল হকের আমরা সেই আচরণটা দেখেছি কিভাবে করেছিল। বেগম খালেদা জিয়াকে মামলা রেখে দিয়ে শেখ হাসিনা ওনার মামলাগুলো আসলে বাতিল করা হয়েছে, আমরা এগুলো দেখেছি। ফলে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, এই ওবায়দুল হাসান সাহেব তার একজন। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, উনি যখন এসেছে, আমি শিক্ষার্থীদের, তারা নিশ্চয়ই এগুলো জানে, এটা আমি অনুমান করছি। এবং দেখুন, ছাত্রলীগকে শুধুমাত্র ওবায়দুল কাদের সাহেবই নির্দেশ দিয়েছেন পুরো আন্দোলন ট্যাকেল করার জন্য, তা নয়। ওবায়দুল হাসান সাহেব যে কাজটি করেছেন, ছাত্রলীগের সাদ্দাম এবং ইনান, আমি যদি ভুল না করে থাকি, উনি পুষ্প স্তবক অর্পণ করছেন। একজন বিচারপতি, তার একটা রাজনৈতিক আদর্শ থাকবে। আমরা কে রাজনৈতিক আদর্শের সাথে জড়িত না? মানুষ বাই বর্ন পলিটিক্যাল অ্যানিমাল। আমার একটা আদর্শ আছে, আই ভোট ফর সামওয়ান, ইভেন আমি যদি বিচারকও হই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন বিচারক হিসাবে রোল প্লে করি, শিক্ষক হিসাবে রোল প্লে করি, তখন আমি ক্লাসের শিক্ষার্থীদের রাজনৈতিক আদর্শ চিহ্নিত করতে পারি না। এক দলের ফুল নিলাম আর আরেক দলকে সহাবস্থান নেই সেটা মেনে নিলাম, একজন শিক্ষক বা বিচারপতির এটা হতে পারে না। এই ব্যক্তিটি বিচারপতি হওয়ার যে উপযুক্ততা, এটা বহু আগেই হারিয়েছেন। এবং উনি যা কিছু ঘটেছে, এই যে আন্দোলনে এত প্রাণ হারালো 1 থেকে 15 তারিখ পর্যন্ত, পরে আমরা দেখলাম যে তারিখ আগানো, এগুলো সবাই জানে। এই সব কিছুর সঙ্গে প্রধানমন্ত্রী এবং বিচারপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাদের যে প্রধান বিচারপতি, তাদের যেই সলা পরামর্শ হতো, যেটা কোনোভাবেই উচিত নয়। এমনকি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীরও বিচার করতে পারেন, এতটা গুরুত্বপূর্ণ একটা পদ। সেই মানুষটির যদি এই পরিচয় থাকে এবং এই প্রাণহানির ক্ষেত্রে প্রাক্তন বিতাড়িত প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির যে ষড়যন্ত্রটি, সেটি শত শত প্রাণহানির মাধ্যমে শেষ হয়নি, সর্বশেষ জুডিশিয়াল কু যেটা বলেছেন ভাই, সেই জায়গা পর্যন্ত গেছে। ফলে আমি আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তো আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে জীবিত যেসব কোলাবোরেটর আছে এবং জীবিত যেসব গাজী আছে শহীদদের বাইরে, এই গাজীদের সাংঘাতিকভাবে সচেতন থাকতে হবে। গাজী বলতে যারা এই সংগ্রামে জয়লাভ করেছে, জীবিত আছে। এই আমার বাচ্চাগুলা যারা জীবিত আছে, তারা যে কতটা সচেতন আপনি খেয়াল করেন। যখন এই ঘটনাটি ঘটলো, ঠিক সময় মতো উপস্থিত হয়েছে। এতে করে যে সুবিধাটা হয়েছে, যে এই প্রাণহানি, ক্ষমতা বদল, অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার যে যাই বলুন না কেন, আপনারা যেই কথাই বলুন না কেন, এবং আমি একজনকে দেখেছি দেশের বাইরে থেকে, এখন রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে যখন সব শেষ, যখন বাংলাদেশের সব শেষ, এবং বাংলাদেশের যেই ব্যক্তিটিকে সম্মান করা জরুরি ছিল, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তার ইমেজ পর্যন্ত শেষ করে ধুলায় মিশিয়ে দিয়েছে এই দলটা, তাদের সন্তান, তাদের নাতিপুতি, তাই না? ফলে আমি মনে করি যে আজকের যে ঘটনাটা, যে কুটা, এটা হচ্ছে আমাদের 24-এর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় বিজয় এবং অতি গুরুত্বপূর্ণ বিজয়। আমি আহ্বান জানাবো তারা যেন
আপনার এই প্রসঙ্গে একদম স্পষ্ট, আপনার এই প্রসঙ্গে একদম স্পষ্ট, যেহেতু আমাদের তো কয়েকটা অর্গানকে আমরা খুব ইন্ডিপেন্ডেন্ট ভাবি এবং সেগুলো স্বাধীন, সাংবিধানিক। আরেকটা বিষয় খুব জোরে সোরে আসছে, বিশেষ করে বাংলাদেশের যারা তাত্ত্বিক আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা দার্শনিক আছেন, তারা একটা সমালোচনা খুবই প্রকাশ্যে করছেন। তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত বা তার সাথে খুবই ভালো সম্পর্কযুক্ত বা তারই নির্দেশনা, যাই বলেন না কেন, নানা ভাষায় নানা শব্দে যোগ করা যেতে পারে, সেখানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নিলেন বিষয়টাতে, তখনই এই তাত্ত্বিকরা আলোচনাটা তুলেছেন এবং প্রশ্নটা তুলেছেন এবং সমালোচনা করা শুরু করেছেন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার পড়ে গেছে, সেই সরকারের নিয়োগকৃত বা তাদের আপনজন রাষ্ট্রপতির কাছে কি করে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শপথ নেন, এই শপথ তো মানুষের সামনেই হতে পারত। এটার বিশ্লেষণ কি করবেন আপনি? এটার যেটা ব্যাখ্যা করা যেতে পারে, দেখেন যে কোনো পরিস্থিতি হোক না কেন, সাংবিধানিক সংকট কিন্তু একটা মারাত্মক সংকট। ওকে, এখানে যেটা হয়েছে, যদি রাষ্ট্রপতিকে কোনো কারণে পদত্যাগ করতে হয় বা ওনাকে যদি অপসারণ করা হয়, তাহলে যে সাংবিধানিক সংকট হবে, তাহলে এই রাষ্ট্র কার কাছে পদত্যাগ করবে, সংসদ কে ভাঙবে, পরবর্তী সংসদ বা নির্বাচন কখন হবে, এই দায়িত্ব কে নেবে? কোনো না কোনো জায়গায় একটা কিছু রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামো থাকতেই হবে। যেহেতু সংবিধানের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি এই সাংবিধানিক কাঠামোর সর্বোচ্চ অবস্থানে রয়েছেন, সুতরাং তাকে রাখতেই হবে। সে তো একটা কনস্টিটিউশনাল হেড, এর বাইরে তো কিছু না। সে তো ক্ষমতার প্রতিভূ ছিল না, বা সে এমন কিছু করে নাই যার মাধ্যমে দেশের মানুষের অনেক ধরনের ক্ষতি বা অনেক ধরনের অত্যাচার নির্যাতন করেছে। এটা করলে রাজনৈতিক সরকার করেছে। সুতরাং এটাকে রাখাটা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টা হয়েছে, অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যেই একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হয়েছে। কিন্তু আপনি সাংবিধানিক শূন্যতা রাখা যাবে না এই প্রসঙ্গটি আনছিলেন, কিন্তু এমনও তো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগেরও তো 3 দিন শূন্যতা ছিল। বাংলাদেশে তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। প্রধানমন্ত্রী ছিলেন না তাতে কিছু যায় না, রাষ্ট্রপতি ছিলেন। ওকে, আপনার অবশ্যই রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি এই কাজটিকে নির্বাহ করবেন। জি, আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনার বিশ্লেষণটা এটা শুনতে চাইবো যে ধরেন আমি একজন তাত্ত্বিকের নাম উল্লেখ করছি, ফরহাদ মজহার। তিনি এই অন্তর্বর্তী সরকারকে স্বাগতও জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে এটাও বলেছেন যে ডিস্টার্ব করবেন না। তাকে প্রশ্নটা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু আপনি দর্শনের মানুষ, সো আপনি এটা একটা বিশ্লেষণ নিশ্চয়ই করতে পারবেন যে উনি কাকে আসলে ইঙ্গিত করতে চাইছেন যে কাজ করতে দিন, ডিস্টার্ব করিয়েন না। দেখুন, উনি যে কথাটা বলছেন তিনি জবাব দিতে পারলে ভালো হতো, ওনার মনে কি আছে। কিন্তু এটার একটি সার্বজনীন আবেদন আছে এই ধরনের বক্তব্যের। সেখানে আমার টেক যেটা, সেটা হচ্ছে, দেখুন আমরা দেখেছি আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা এখন, আমাদের লুটপাটের কি অবস্থা হয়েছে, দেশ কোন অবস্থায় আছে আমরা কিন্তু এখনো জানি না, এবং সেটা অ্যাসেস করারও ক্ষমতা নেই। এবং আমি এর আগেও একটা কথা বলেছি, আমাদের জিয়ের কাজ করে যে লোকগুলো, যে বোনেরা মারা, তাদের 15 দিন যে এই আন্দোলনে তারা কাজ করতে পারেনি, এমনও পরিবার আছে তাদের বেতন দেয়নি। এত অর্থনৈতিকভাবে সচেতন, ন্যায্যতা নিশ্চিত করে বেতন দেয়নি, সেই টাকাটাও তো লস হয়েছে। ফলে আমি মনে করি এক অর্থ বছরের চেয়েও অনেক বেশি আর্থিক ক্ষতি হয়েছে। ফলে এটা নির্ধারণ করবার যে অর্থনীতিবিদদের যে প্রক্রিয়া, ফর্মাল ইনফর্মাল ক্যালকুলেশনে তার পরিমাণ অনেক বেশি। সেই জন্য আমি মনে করি ফরহাদ ভাই, আমার ধারণা, আমি অনুমান করি উনি যেটা চান, উনি একজন দেশপ্রেমিক মানুষ, এতে কোনো সন্দেহ নেই আমার, এবং উনি খুব ভালো তাত্ত্বিক। উনি বলতে চান যে ধরুন আপনারা কেউ যদি এই দেশটা রাজনীতি, অবশ্যই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, ওদের কাছেই দিতে হবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করতেও তো কয়েক হাজার কোটি টাকা খরচ হয় নাকি? তো এখন আপনার যদি কোনো টাকাই না থাকে, নির্বাচনটাই বা করবেন কি করে? ফলে আপনারা যেই লুটপাট, দুর্নীতি, চুরি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ যা যা করেছেন, লোকজনকে অবশ্যই ভোট দেওয়ার পরিস্থিতিতে নিতে হবে। সে তার আগে যেটা করতে হবে, সকালবেলা নাস্তা করার যে অর্থ, সেটা তার আছে কিনা দেখতে হবে ভোট কেন্দ্রে যাওয়ার আগে। তার আগে দেখতে হবে যে এই ঘরে আছে সেটা ছাদ আছে কিনা। ফলে আমার ধারণা উনি বলতে চান যে রাজনীতিবিদদের কাছে অবশ্যই দিতে হবে, এবং এমন একটি পরিস্থিতিতে দিতে হবে যে প্রাথমিক যে খরচ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ যেই নির্বাচন অবশ্যই চায়, কিন্তু মানুষ নিঃশ্বাস নিতে চায়, ওই জায়গাটা বলছেন। এবং এইখানে কোনো রাজনীতি যদি কেউ করে, ছাত্রদের ডাকে যেমন জনগণ সাড়া দিয়েছে, অন্যদের ডাকে ততটা দেয়নি। আবারও কিন্তু
এইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং উনি চাচ্ছেন যে রাজনীতি আবার রিভাইভ করুক। সেক্ষেত্রে রাজনীতিবিদরা যত কম ভুল করবে ততই রাজনীতির ফিরে আসাটা তত ত্বরান্বিত হবে। একদম আপনার বক্তব্য পরিষ্কার। আমরা কি প্রাপ্তি তাপসীকে পাচ্ছি? যদি প্রাপ্তি তাপসীকে পাই তাহলে প্রাপ্তি তাপসীর জন্য আমার কিছু প্রশ্ন আছে। প্রাপ্তি তাপসী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, প্রাপ্তি তাপসী, আপনার কাছে আমার প্রথম ছোট্ট করে জানতে চাওয়া, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে কয়েকটি স্টেপ আমরা দেখেছি, পদক্ষেপ দেখেছি, সেগুলোকে আপনি কিভাবে বিবেচনা করবেন? তার প্রথম পদক্ষেপ তিনি জানিয়ে দিলেন যে তার ছবি ব্যবহার করে কোনো ধরনের অভিনন্দন বিজ্ঞাপন এগুলো দেয়া নিষেধ করলেন। তার প্রথম পদক্ষেপ আমরা দেখলাম। আজকে তিনি আবু সাঈদের বাসায় গেলেন, তার বাবা মার সাথে দেখা করলেন, তার কবরের কাছে গেলেন। তার স্টেপগুলোকে আপনার এখন কেমন, মানে কীরকম মনে হচ্ছে? তারপর বাকি প্রশ্ন যাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আজকে থেকে নয়, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম দেশে আসলেন, তিনি বিমানবন্দরে এসেই আমাদের জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আর কোনো হামলা হবে না যদি আমরা তার উপর আস্থা রাখি। এখানে আপনি দেখবেন যে বর্তমানে শিক্ষার্থী সমাজ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখেছে। বর্তমানে বাংলাদেশের জনগণও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখেছে এবং ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়েই তো আমরা দেখি যে আসলে বৃহত্তর স্বার্থের পরিবর্তনটা কিভাবে হতে পারে। আপনারা সবাই জানেন, এস আলম থেকে শুরু করে, বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন শিল্পপতি এবং পুঁজিপতিরা তারা কিভাবে গত 15-16 বছর ধরে আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতিকে, আমাদের সুবিচার ব্যবস্থাকে কিভাবে বিঘ্নিত করেছে। সেখানে তারই বিজ্ঞাপন না দেওয়ার যে আহ্বান, সেটাকে আমরা অবশ্যই শিক্ষার্থী সমাজ থেকে স্বাগত জানাই। এর পাশাপাশি আজকে আমরা শহীদ আবু সাঈদের পরিবারের কাছে তার যে সহানুভূতি, শ্রদ্ধা এবং সম্মান দেখেছি, তিনি কিন্তু চাইলেই তাদেরকে আবারও আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তাদেরকে গণভবনে কিংবা বঙ্গভবনে ডাকতে পারতেন। সেটি না করে তিনি নিজে 84 বছর বয়সে রংপুরে গিয়ে সকলের সাথে কথা বলেছেন, দেখা করেছেন। সেটিও অবশ্যই আমরা বর্তমানে যারা শিক্ষার্থী সমাজ আছি তারা অনেক বেশি ইতিবাচক হিসাবে দেখছে। কিন্তু এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ যে এরকম ছোট ছোট পদক্ষেপের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়ার জায়গাটা, আমাদের প্রত্যাশার জায়গাটা আরো অনেক বিস্তৃত। এবং আমরা আপনাদের বিস্তৃত প্রত্যাশার জায়গা থেকে আমারও কিছু প্রত্যাশার জায়গা আছে। যেহেতু আপনার স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, আপনারা নিশ্চয়ই কিছু না কিছু প্রশ্ন তো নিশ্চয়ই তুলবেন। আমি প্রশ্নটা একটু হয়তো বড় হবে, আপনি আশা করব বুঝতে পারবেন। আবু সাঈদের বাসায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন, কবরের কাছে গিয়েছেন, সেখানে তিনি বলছেন যে সাঈদ এখন পুরো বাংলাদেশের পরিবার। তিনি এটাও বলছেন তিনি পুরো বাংলাদেশের সন্তান, জাতি, ধর্ম, সর্ববর্ণ, মানে কোনো কিছুর মধ্যে তিনি নেই, তিনি হচ্ছেন পুরো বাংলাদেশ। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে দাবি আদায়ের জন্য এবং নিজেদের সহকর্মীদের রক্ষা করার জন্য যখন আবু সাঈদ বুক পেতে দিলেন 16 জুলাই, সেই সংগঠিত হত্যাকাণ্ড পুরো পৃথিবী দেখল। এরপর মীর মুগ্ধর মতো অসংখ্য মেধাযোদ্ধাকে আমরা দেখলাম যারা এই আন্দোলনের রসদ জুগিয়ে যাচ্ছিল পানির মধ্য দিয়ে, তাদেরকে হত্যা করা হলো। সেই সময় শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরতে এত দেরি করলেন কেন, সেই প্রশ্নটাকে আমরা তাকে করতে পারি কিনা এক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা 5 তারিখে পদত্যাগ করলেন, তিনি দেশে ফিরলেন 2 দিন পর। মানে এই সময়টায় কি তিনি কোনো আন্তর্জাতিক আদালতে, কোনো আন্তর্জাতিক মানবাধিকার আদালতে গিয়ে এই অ্যাপিলটা বা এই জিনিসটা জানাতে পারতেন কি পারতেন না, এই প্রশ্নটা প্রাপ্তি তাপসী তুলবে কিনা? দেখুন, আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নই, কিন্তু আমরা শিক্ষার্থী এবং সংগঠক, আমাদের কাজটাই হচ্ছে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোকে মানুষের সামনে তুলে ধরা যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন ধরে যেখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলে আসছে, স্বৈরতান্ত্রিক কাঠামো চলে আসছে, আমাদের মুখ চেপে ধরা হয়েছে, আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হুমকি ধামকি দেওয়া হয়েছে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো অনেক বেশি করণীয় ছিল কিনা। ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে হয় আরো অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে একমত হবেন যে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে করার জায়গা অনেক বেশি ছিল। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এগুলো নিয়ে কথাবার্তা চলছে। এবং জুলাই হত্যাকাণ্ডের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস জনসম্মুখে আন্তর্জাতিক
গণমাধ্যমগুলোর কাছে তিনি কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন, এই হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করেন। কিন্তু আমরা যেটি বিশ্বাস করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের করার জায়গা শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে আমরা যে একটি দেরি দেখেছি, আমরা দেখেছি যে 5 আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করেন, তারপর আমরা দেখেছি যে অনেক দিন ধরে একটি পুরোপুরিভাবে নৈরাজ্য চলছে, এক ধরনের নাশকতা চলছে, এবং এটি কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে এটি ইচ্ছাপূর্বকই করা হচ্ছে, এটি হচ্ছে কোনো ধরনের স্বতঃপ্রণোদিত ভাবেই করা হচ্ছে। তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে অবশ্যই আমাদের প্রত্যাশার জায়গা আরো বেশি। অবশ্যই আপনাদের প্রত্যাশার জায়গা নিশ্চয়ই অনেক থাকবে। প্রাপ্তি তাপসী, আপনি আমাদের সাথে থাকুন, আমি আরো কয়েকটি প্রসঙ্গ সামনে নিয়ে আসবো, সংখ্যালঘু থেকে আক্রমণ থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাইবো। নিশ্চয়ই এটাও নিশ্চয়ই আপনারা আশা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের পাশায় শুধুমাত্র সহানুভূতি বা সমর্থন, সহায়তা, পাশে দাঁড়ানো, চোখের অশ্রু, তাই না, নিশ্চয়ই তিনি এই ক্ষমাটাও অনুভব করবেন যে তার আসলে কতটা দেরি হয়েছেন বা তিনি কতটা আগেই বলে উঠতে পারতেন। আবার একটু প্রাপ্তি তাপসীর সাথে তাকে একটা প্রশ্ন করে খুব দ্রুত ছেড়ে দিতে চাই। প্রাপ্তি তাপসী, যেটা জানতে চাইবো যে আমরা বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর ভারতীয় গণমাধ্যমে বেশ ফলো করে আসছে, বিশেষ করে টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও বেশ কিছু উদাহরণ দিয়ে বলছেন। যদিও এই খবরগুলোকে আল জাজিরা ট্র্যাক করে বলছেন যে এর অনেকগুলোরই আসলে ভিত্তি নেই। আপনাদের কাছে পাওয়া তথ্য বা আপনারা কি তথ্য পাচ্ছেন? ইভেন আমরা এমনও শুনছি ভারতের বেশ কিছু রাজনৈতিক নেতা এমনও বলছেন যে শিগগিরই বাংলাদেশ থেকে 1 কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এই ধরনের ন্যারেশন সামনে আসার অর্থটা কি বা এটাকে কীভাবে বিশ্লেষণ করেন? আনমিউট করবেন। আনমিউট হয়নি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, যেটি বলছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চললে সেটি তো আসলে ভারতীয় গণমাধ্যম থেকে বাংলাদেশের গণমাধ্যমই আসার কথা সবচেয়ে বেশি। আমরা বাংলাদেশের গণমাধ্যম থেকে এটাই প্রত্যাশা করি। সেই জায়গা থেকে আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে সত্যতা জানতে পেরেছি, এটি খুবই সত্যি কথা যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে-গঞ্জে সংখ্যালঘুদের উপর বিভিন্ন পর্যায়ে হামলা চলছে। কিন্তু ভারতীয় গণমাধ্যম এটিকে যেভাবে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটি কমিউনাল ভায়োলেন্স হিসেবে দেখাতে চায়, বস্তুত সেটি নয়। কারণ আমরা দেখছি যে আমাদের অনেক মুসলিম বন্ধুরাই আমাদের সাপোর্ট গ্রুপ করে আমাদের সহায়তা করছেন, আমাদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দানের চেষ্টা করছেন। সেই জায়গাটিতে এটি মনে রাখতে হবে, এই যে ভারতীয় গণমাধ্যমের একটি প্রোপাগান্ডা থিওরি আমরা দেখতে পাচ্ছি, এবং শুধুমাত্র ভারতীয় গণমাধ্যমের নয়, বরঞ্চ আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নেতাকর্মীরাও এটি সমূহ আকারে প্রকাশ করছেন যে শেখ হাসিনার শাসনামল ছাড়া বাংলাদেশের সংখ্যালঘুরা একদমই নিরাপদ নয়। আমরা তো 2021 সালেও দেখেছি দুর্গাপূজা চলাকালীন সময়ে শেখ হাসিনার শাসনামলেই বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সেই জায়গায় প্রশ্নবিদ্ধ করার কথা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে, এইটিকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সংখ্যালঘুদের কিভাবে নিরাপত্তা প্রদান করা যায়, সেটির বিষয়ে সকলের মনোযোগ সবার আগে হওয়া উচিত। যেটি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এটি খুবই নিরাশামূলক যে এটি আসলে আমরা সকলের প্রধান দাবি হিসাবে দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে শরণার্থী হিসাবে বাংলাদেশের জনগণের যাওয়ার বিষয়টি যদি আপনি পর্যালোচনা করেন, আপনি নিজেই তথ্য যাচাই করে দেখতে পারবেন এটি আসলে কতটুকু সত্য বিষয়। বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের রাষ্ট্রকে তাদের নিজেদের রাষ্ট্র মনে করে এবং প্রাণ থাকতে কেউই আসলে এই রাষ্ট্র ত্যাগ করে যেতে চায় না। সেই জায়গায় এটিকে কমিউনাল ভায়োলেন্স হিসেবে না দেখিয়ে, এটি হিন্দু মুসলিম দাঙ্গা হিসেবে না দেখিয়ে, কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা, স্বৈরতন্ত্রের ধারক এবং বাহকরা এইসব হামলা করে তারা গণমাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে অন্য একটি তথ্য প্রচার করতে চায়, সেটি মোকাবেলা করতে আমাদের সকলের। তাহলে প্রাপ্তি তাপসী, প্রশ্নটাকে আরো সরল করে নিয়ে আসি, এটা হামলাগুলো সাম্প্রদায়িক না রাজনৈতিক? অবশ্যই রাজনৈতিক। ওকে, আপনার পয়েন্ট একদম ক্লিয়ার, আপনি থাকুন আমাদের সাথে। আমি বরং কামরুল হাসান আপনার কাছে একটু বিশ্লেষণটা শুনতে চাইবো, তারপরে আসবো শামীম কামাল আপনার কাছে। আমরা গত 10 বছরে লক্ষ্য করিনি যে জিনিসটি, সেটা হঠাৎ করে লক্ষ্য করলাম যে এতকালে যেটা হয়নি, সেখানে বিজেপি সরকার বাংলাদেশে সংখ্যালঘুর নিরাপত্তায় হঠাৎ কমিটি গঠন করেছে। বিষয়টা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এখন তো আমরা দুইভাবে বয়ান তৈরি হচ্ছে। একটা হচ্ছে
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যবস্থাটাকে এটা অবশ্যই অসাংবিধানিক একটা বিশেষ পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পর, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এইটাকে এই জরুরি ইয়েটাকে অসাংবিধানিকই নয়, এটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা দেখানো জরুরি। আপনি দেখেছেন পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে বিশেষ করে মিরন নাওতে যেভাবে বক্তব্যগুলো আসছে, সেটার সাথে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব, আমি সুনির্দিষ্টভাবে অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের বক্তব্য শুনছিলাম। তিনি অন্তত 4 থেকে 5টি উদাহরণ দিয়ে বলেছেন যে এর আগের সরকার, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে যখনই ছিল, যে সব সময় আমাদেরকে তারা একটা গুটির দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ কোনো একটি জায়গায় যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, তাহলে এই সংখ্যালঘুদের উপর যখন তারাই আঘাত করে, অভিযোগটা জামাত বা বিএনপি এই জাতীয় একটা অভিযোগ বা মুসলমানদের বিরুদ্ধে দেওয়া যায়। গোবিন্দ প্রামাণিকের যে কথাটি বলছেন, আমি কোড আনকোড আপনাকে বলতে পারি, তাহলে আরো সুবিধা হয় বিষয়টা আলোচনার জন্য। তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিসেবে তিনি নিশ্চিত করে বলতে পারেন যে হামলার কারণ রাজনৈতিক, এটা সাম্প্রদায়িক নয়। দেশ জুড়ে যতগুলো বাড়ি, হিন্দুদের বাড়ি অবস্থানে হামলা হয়েছে, তার থেকেও 10 গুণ বেশি মুসলমানদের বাড়িতে হামলা হয়েছে, শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে। খুব ঠিক। এবং উনি আরেকটি কথা বলেছেন এখানে, যে উনি সংখ্যায় 2টো বলেছেন। আপনি যে যদি পুরো চিত্রটা দেখেন, আপনি প্রথম যেটা বলেছেন আল জাজিরার যেই মানে এই যাচাই সংবাদটা রয়েছে, সেখানে তারা দেখেছে যে 2জন সংখ্যালঘু প্রাণ হারিয়েছে, একজন হচ্ছে পুলিশ আর একজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। এটা 5ই আগস্টের কথা বলছেন। 5ই আগস্টে এরপর আরো হয়েছে, অনেক হয়েছে এবং ব্যক্তিগত পর্যায়ে হয়েছে, এবং এগুলো তো বাস্তবতা। আপনার সঙ্গে আমার যদি জমি দখলের বিষয় থাকে, যেমন এক জায়গায় বলেছে আওয়ামী লীগের একজন নেতা পার্শ্ববর্তী এক জায়গায় সাতক্ষীরার একটা উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে সেটা দখল করে সেখানে তিনি প্রাসাদ তৈরি করেছেন, এবং দেখা যাচ্ছে যে ওইখানে যত নির্যাতন নিপীড়ন হচ্ছে, ক্ষমতাসীনরাই আসলে সংখ্যালঘুদের উপরে। ইভেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই টোটাল এই যে সাম্প্রদায়িক দাঙ্গার যে উদাহরণ দিয়ে ইন্ডিয়ায় মেজর যেই মিডিয়াগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেভাবে মানে পলাতক সরকার প্রধানকে সামনে রেখে বাংলাদেশে অস্থিরতাকে কন্টিনিউ করার জন্য যেই এটা এক ধরনের সেন্টিমেন্ট গেম বলতে পারেন, বাংলাদেশের সাথে খেলছে। শুধু উদাহরণটা দিয়ে দেই, নাসিরনগরে 2021-এ যেই পরিমাণ সংখ্যালঘু মারা গেছে এই পতিত সরকারের অত্যাচারে তাদের লোকজন দ্বারা, এই গোটা আন্দোলনে এই পর্যন্ত যা হয়েছে সেই পরিমাণ মানুষ আপনি প্রাণ হারায়। পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার বিশ্লেষণটা কিরকম হবে? প্রশ্নটাকে যদি আমি এইভাবে করি, যে শেখ হাসিনার বিদায় দক্ষিণ এশিয়াকে আসলে কি বার্তা দিয়েছে? এক, পাশাপাশি আপনি যদি একটু খেয়াল করেন যে হিডেনবার্গ রিসার্চ যারা একটা রিপোর্ট করেছে, তারা আদানি গোষ্ঠী সম্পর্কে যখন রিপোর্ট করেছিল, ভারত জুড়ে ব্যাপক রাজনৈতিক সাড়া পড়েছিল। তারা আবারও বলছে, তারা মার্কিন একটি সংস্থা এক্সের একটা রিপোর্টকে, তাদের একটা পোস্টকে কোট করে বলছে যে ভারত জুড়েও সামনে বড় কিছু ঘটতে চলেছে। বিশেষ করে রাহুল গান্ধী সহ তামাম যে কংগ্রেস এবং বিরোধী নেতাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সেই সব বিষয় নিয়ে আপনার কি মনে হচ্ছে যে আসলে শেখ হাসিনার এই পদত্যাগ, বিদায় শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াতে অনেক ধরনের রাজনৈতিক ইকুয়েশনে চেঞ্জ হয়ে যেতে পারে? ধন্যবাদ আপনাকে। তার আগে যেহেতু হিন্দু সম্প্রদায়ের প্রতি আক্রমণের বিষয়টা উঠে আসছে, আমাদের আজকের সহ আলোচক তাপ্তি যথেষ্ট সুন্দর এবং যৌক্তিকভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। আমি গত নির্বাচনের সাথে এই জিনিসটা একটা মিল দেখাই। গত নির্বাচন যে হলো জানুয়ারিতে, তখন কিন্তু এটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এর জন্য আপনার ইউরোপিয়ান কমিশন, ইউনাইটেড স্টেটস, বিভিন্ন দেশ, ইভেন উগান্ডার ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে অনেক অবজারভার আসলো। দেখেন নির্বাচন কেমন হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা ভোটারই ভালো মতো জানে। তো এটা নিয়ে আজকে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু একটা করে চ্যানেল, যাদের ইচ্ছা সে যেমন খুশি তেমন করে গল্প বানাতে পারে। এই যে ঘটনাটা ঘটলো, এখানে যদি সাম্প্রদায়িক নির্যাতন হয়ে থাকে সংখ্যালঘুদের প্রতি, তাহলে সেই প্রমাণগুলো উপস্থাপন করলেই তো যথেষ্ট আমাদের জন্য বুঝতে। তারপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আজকে মাইনরিটিস বা হিন্দু সম্প্রদায়ের এই অনুষ্ঠানটা কিন্তু একযোগে নিউ ইয়র্কে হচ্ছে, দিল্লিতে হচ্ছে এবং ঢাকায় হচ্ছে। অবশ্যই এটার মধ্যে একটা যোগ সাদৃশ্য আছে। আপনার যে মানে মূল প্রশ্ন আমার কাছে করেছেন যে এটা আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা,
অবশ্যই এটা একটা বড় ঘটনা, এটা টালমাটাল হওয়ার মতো একটা ঘটনা। কিছুদিন আগে শ্রীলঙ্কায় হয়ে গেল, এরপরে পাকিস্তানে নির্বাচন হলো, সেখানেও এক ধরনের মানে বিজয় ছিনতাইয়ের মতো একটা ব্যাপার হলো, ইমরান খানকে কারাগারে নিয়ে যাওয়া হলো। সো দেখেন ভারতের আশেপাশে যে কয়েকটা দেশ আছে সব কয়টা দেশে কিন্তু এখন অস্থির অবস্থা চলে যাচ্ছে, এখন আমাদের বিপদ হচ্ছে আমাদের, সুতরাং সামলাতে হবে আমাদেরকে। এইটা যদি আমরা সক্ষমভাবে সামলাতে পারি, আমাদের কিন্তু স্টেক হোল্ডারের অভাব নেই। আমাদের পাশে যদি কেউ এসে না দাঁড়ায়, আমাদের পাশে দাঁড়ানোর মতো দেশের কিন্তু অভাব হবে না। যদি বলে চায়না এক পায়ে দাঁড়িয়ে আছে আমাদের এই সহযোগিতা করার জন্য, ভারত তো আছেই। ভারত কোনোদিনই চাইবে না বাংলাদেশের থেকে তার স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ হোক। যে কারণে খেয়াল করে দেখেন, ভারত আর মার্কিনদের দিকে তাকাচ্ছে আমরা, চায়না, সোভিয়েত, তারাও কি এই সুযোগের অপেক্ষা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি দেখেন, আমি ভারতের বিষয়টা স্পষ্ট করে বলতে চাই। এখন শেখ হাসিনা ভারতে আছেন। ভারতে যেদিন 5ই অগস্ট, সেই দিনই নরেন্দ্র মোদী জরুরি মিটিংয়ে বসেছেন কিচেন ক্যাবিনেট নিয়ে, গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে। পরের দিন সকালে জয়শঙ্কর অল ইন্ডিয়ান সকল এমপিদের কাছে ব্রিফ করেছেন বাংলাদেশের ব্যাপারে। ভারত কোনো সময় চাইবে না বাংলাদেশের আমজনতার, বাংলাদেশের মানুষের মনোভাবের বিপক্ষে অবস্থান নিতে। তারা চাইবে বাংলাদেশের যে সরকারে আসুক না কেন তার সাথে সম্পর্ক রেখে ভারত তার স্বার্থটাকে। খুব বড় প্রশ্ন দাঁড়িয়ে যায় যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বা তার বাবার গড়ে তোলা ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদের ভবিষ্যৎটা আসলে কি, কোন দিকে যাচ্ছে? এখনও যেভাবে একটা সময় বলা হচ্ছিল যে শুধুমাত্র আওয়ামী লীগ একাই দাঁড়িয়েছে রাজনীতির ময়দানে, বাকি সবাইকে কোণঠাসা করা হয়েছে, এখন কি আওয়ামী লীগের সাথে সেটাই হচ্ছে কিনা? সবাই দাঁড়িয়ে তাকে কোণঠাসা করছে বা তাকেই নানানভাবে সমালোচনার মুখে দাঁড় করা হচ্ছে, সেটাও একটু আলোচনা করতে চাই। প্রাপ্তি তাপসীর কাছে। প্রাপ্তি তাপসী, আপনার বিশ্লেষণটা শুনতে চাইব। শেখ হাসিনার ভবিষ্যৎ, একজন ছাত্র বা ছাত্রী হিসেবে, এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার বিশ্লেষণটা শুনতে চাইব। পাশাপাশি আপনি যদি একটু খেয়াল করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি এনডিটিভি এবং রয়টার্সকে যে সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তিনি একটা জিনিস স্পষ্ট করছেন যে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, সেই সময়টিও তিনি পাননি, এবং তিনি বলছেন যে এটি ভবিষ্যতে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই বিষয়টিকে আদালতে চ্যালেঞ্জ করাও যেতে পারে। এবং তিনি বলছেন যে শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না সেটা এখনো সিদ্ধান্ত হননি, তিনি বেশ অসন্তুষ্ট। কিন্তু এই আলোচনার মধ্যে বা এই যে ইন্টারভিউর মধ্যে তারা দেশ ত্যাগের পরে তাদের দলের সমর্থক নেতাকর্মীদের কি হবেন, কি করবেন এই সময়টার মধ্যে, সেটার কোনো আমি দিক নির্দেশনা পাইনি বা দেখিনি। আপনি কি দেখেছেন কিনা? আনমিউট। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি দেখে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যে শিক্ষার্থী গণহত্যাকারী হিসাবে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, শেখ হাসিনাকে অবাঞ্ছিত নিষিদ্ধ করার আলাপ অলরেডি। এটি তো একটি মোমেন্টাম, এবং এটি যখন জনসাধারণ দেখেছে যে স্বৈরাচারী শেখ হাসিনা তার ছাত্রলীগ, যুবলীগ দিয়ে কিভাবে নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চালিয়েছে, এই দাবিটি আসা খুবই স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি আপনি যদি আমাকে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন সেটাকে একটু পরিমার্জিত করে বলি, তাহলে আপনি দেখে থাকবেন যে প্রথম দিকে একদম 5 অগস্টের পরে তিনি কিন্তু এটি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না, তার রাজনীতির পাট চুকে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে গতকাল এবং আজ তার সাক্ষাৎকারগুলোতে তিনি বলছেন যে তিনি চাইলে আবার রাজনীতির ময়দানে আসবেন এবং প্রয়োজন হলে তিনি বিএনপির সাথে হাত মিলিয়েও কাজ করবেন। তো এটি আসলে এটাই প্রমাণ করে যে স্বৈরতন্ত্রের ধারক এবং বাহক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে রাজনীতিতে আসতে প্রস্তুত। এবং আপনি দেখে থাকবেন যে আমরা দেখেছি ইতোমধ্যে প্রধান বিচারপতি, যিনি কিনা আমাদের 4 জুলাই আমাদের যারা আমরা আন্দোলন করছিলাম তাদের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন, আমাদের বলছিলেন যে আসলে আন্দোলন করে হাইকোর্টের রায় চেঞ্জ করা সম্ভব না,
তিনি কিভাবে আজকে সকাল 10:30টায় অনলাইনে ফুল কোর্ট সভা রেখেছিলেন। সেই জায়গা থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে ছাত্র জনতা আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে তিনি পদত্যাগ করেন। অর্থাৎ যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, স্বৈরতন্ত্র তো একটি কাঠামোগত ব্যবস্থা। একজন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে, তাতে যে স্বৈরতান্ত্রিক কাঠামোর আমলে পতন হয়ে গিয়েছে এটি কিন্তু নয়। অর্থাৎ আমাদের এই লড়াইটি জারি রাখতে হবে এবং কোনো ক্ষেত্রে কোনো স্বার্থেই ছাত্র গণহত্যাকারী, শিক্ষার্থীদের হত্যাকারী এবং স্বৈরতন্ত্রের পোষকদের আমাদের কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে এসে তারা এই ক্ষমতা কাঠামোর মধ্য দিয়ে আবারও প্রাপ্তি তাপসী আপনি নিশ্চয়ই এইসব ঘটনার বিচার চাইতে পারেন, কিন্তু আপনি কি রাজনৈতিক সহাবস্থান বিশ্বাস করেন না? রাজনৈতিক সহাবস্থানে তো আমরা সকলেই বিশ্বাস করি এবং সকলের রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস রাখতে হবে। যেই কারণে আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম যে আপনাদের আন্দোলনের স্পিরিটটা এখন বুঝতে হবে। যেই স্পৃহা থেকে সাধারণ শিক্ষার্থী এবং জনতা যখন তারা দেখছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাতে পিস্তল, তাদের হাতে রাইফেল এবং তারা কাটা রাইফেল রামদা হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, রাস্তায়, রাজপথে আমাদের উপর আক্রমণ করছে, তখন জনগণের যে বিষাদগার, তখন জনগণের যে চাওয়া পাওয়া, তাদের যে মুক্তির দাবি, সেটিকেও আমাদের সম্মান করতে হবে। দলটাই কি সংস্কার দরকার? দলটাই সংস্কার দরকার কিনা এই প্রশ্নটাই তো আসলে অমূলক। কেন অমূলক? এটি অমূলক কারণ বর্তমানে বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী জনতা এটি জানেন যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি পরিচালনা করেছে, তারা যেভাবে স্বার্থের রাজনীতি করেছে, তারা যেভাবে নিজেদের স্বার্থের জন্য জনগণের কল্যাণ বিসর্জন দিয়ে একের পর এক বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে এবং আমাদের মুক্তি পেতে বিভিন্ন ধরনের আপনারাও তো ঠিক সেই আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। দেখুন, আমি বারবার এই কারণেই বলছি যে আন্দোলনের স্পৃহাটাকে তো আপনার সম্মান করতে হবে এবং আপনি আমাকে কথাটি শেষ করতে দিলেন না। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক সহাবস্থান আমরা সকলে চাই এরকম একটি রাজনৈতিক কাঠামো যেখানে সকল দল তাদের রাজনৈতিক যে কাজকর্ম, যেটি কার্যক্রম, সেটি যেন পরিচালনা করতে পারে, কিন্তু সেটি কখনোই স্বৈরতন্ত্রের ধারক, সেটি কখনোই সাধারণ মানুষের বিপরীতে গিয়ে হতে পারে না। ঠিক আছে প্রাপ্তি তাপসী, একদম আপনার কথা স্পষ্ট, আর নিশ্চয়ই আরেকদিন আলাপ করার সুযোগ হবে। আমি একটু ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার বিশ্লেষণে জানতে চাইবো, যেই বিশ্লেষণটা জানতে চাইবো যে ধরেন সরকার পতনের কয়েকদিন আগেই জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। এখন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, দাওয়াত বা জায়গায় তাদেরকে পাওয়া যাচ্ছে। আইনের বিশ্লেষকরাও এই প্রশ্নটাই তুলছেন। যদিও অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন যে বিষয়টি সরকার ও তার নির্বাহী বিভাগের সিদ্ধান্ত। পক্ষান্তরে জামাতের নেতারা বলছেন যে হাসিনার পতনের পর ওই আদেশের আর কোনো বাস্তবতা বা কার্যকারিতা নয়। এখন অ্যাটর্নি জেনারেলের কথাটা বুঝবো নাকি এই জামাত নেতার কথাটাকে ধরবো? দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো অন্যায়ের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পাদন হওয়া উচিত। আমরা এখন যে সরকার ব্যবস্থা আছে এটা তো সাংবিধানিক সরকার নয়, এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পর যে সরকার এসছে সে অবস্থায় এসছে। এবং এখানে আমরা 1971 মহান মুক্তিযুদ্ধের পর যাদেরকে কোলাবোরেটর হিসেবে চিহ্নিত করেছি, আমরা বারবার দেখেছি যুদ্ধ অপরাধীদের বিচার এবং দলটাকে নিষিদ্ধ করা, ঝুলিয়ে রাখা। আমরা জানি আরপিওর যে নিয়ম অনুযায়ী, আপনি ধরুন জামাতের নিবন্ধন যেটা, সেটা আইনে বাতিল হয়েছে, সব ঠিক আছে গত বছরের শেষ দিকে। হ্যাঁ, গত বছরের শেষ দিকে। তাহলে এই যে ইনু সাহেব, মেনন সাহেব যখন বাংলাদেশে মানে পুড়ে যাচ্ছে এমন সময় জামাত শিবিরকে নিষিদ্ধ করবার যেই ঘোষণাটা দিলেন, এটা তো ওনারা আদালতে যখন অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্টের এই রায়টাকে বহাল রেখেছে, তখনই তো তাদেরকে সেটা করতে পারতেন। ফলে দেখুন, একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে ইন্টেনশন, দুটোকে আপনাকে এনশিওর করতে হবে। আপনি আপনার ইন্টেনশন যদি খারাপ থাকে, আপনি যত আইন মানেন না কেন, তাহলে সেই আইনটি কিন্তু গণদাবি যেটা সেটার সাথে মিলবে না। এই মুহূর্তে আমি যেটা মনে করি যে ওখানে যেমন খুবই ক্ষতিগ্রস্ত করেছে পুরো দেশটাকে, কারণ আপনি দেখেন যে 14 দলের সবাই 10 দিনের ব্যবধানে দুটো পরামর্শ এসছে, দুটোই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর ছিল। পরিস্থিতি
পরিস্থিতি ওয়াইজ সান্ধ্য আইন চলে আসলো, সশস্ত্র বাহিনী চলে আসলো, তারপর জামাত শিবির নিষিদ্ধ 10 দিন পর, এবং 7ই জানুয়ারিতে নির্বাচনে তাদের যে হিসাব মিলেনি, সেখানে টেকনোক্রেট মিনিস্টার কিভাবে হওয়া যায় আমরা সেগুলো বুঝেছি জামাত শিবিরকে ব্যবহার করে। ঠিক একইভাবে আমি এখন আপনাকে বলতে চাই যে কথাটা একইভাবে আরেকটা জিনিস বলা যায় কিনা, যে ধরেন এখন বৈষম্য বিরোধী ছাত্রদের নানান ধরনের আমরা ফিরিস্তি বা নানান ধরনের দাবি দেওয়া আসছে, এখন কিছু সাংবাদিকের তালিকাও তারা প্রকাশ করেছেন তাদেরকে নিষিদ্ধের দাবি, এগুলো তো এক ধরনের মানে কঠোর প্রতিক্রিয়া নয় কি? আমি আপনাকে একটা কথা বলি, যত বড় অন্যায় হয়েছে, যেই কষ্টটা হয়েছে, এবং সামগ্রিকভাবে কোনো প্রতিষ্ঠানই কিন্তু ঠিক নেই, যখন উপাচার্যদের বলতে হচ্ছে না, পদত্যাগ করে পালিয়ে যাচ্ছে, ঠিক শেখ হাসিনার পথেই অবলম্বন করছে, কারণ তারা এই কাজগুলোই করেছে। আমাদের বাচ্চাগুলো যখন মানে গত 17-18 বছর বিএনপি সহ বিরোধী দলগুলো যখন চরম নির্যাতন, গুম, খুন সব কিছু নিয়ে সফল হতে পারেনি, আমি বলবো না ব্যর্থ হয়েছে, কিন্তু বাধাগ্রস্ত তো হয়েছে, সেখানে শিক্ষার্থীদের এই একটা স্পার্ক পুরো দ্রব্যমূল্য, দুর্নীতি সব কিছুর মধ্যে ক্লিক করে গেছে। ফলে আমি আমার বাচ্চাদের জন্য যেটা বলতে চাই, তাদের এই আবেগ আমাদের পরিবর্তন করবার, তাদের কথা হচ্ছে কি যে আপনি দক্ষতা, সততা এবং নিরপেক্ষতা, এই 3টা জিনিস এনশিওর করবেন। তাহলে কি এই ছাত্ররা যখনই এই রাষ্ট্রীয় কোনো ক্রাইসিস তৈরি হবে তখন কি এভাবেই রাস্তায় নেমে আসবে, নাকি তাদের আসলে একটা সাংগঠনিক ভিত্তি বা দলীয় ভিত্তি থাকা দরকার? এইটার জন্য সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব রয়েছে। দেখুন, যারা এখন ট্রাফিকের এই দায়িত্ব পালন করছে ওরা তো শিক্ষার্থী, ওদের ক্লাসে যেতে হবে। ফলে যারা দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই তাদের দায়িত্ব হয়ে গেছে সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কনসেন্টটাকে এনশিওর করা, কারণ আমরা ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই প্রক্রিয়াটা, অর্থনৈতিক সংস্কার, ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার, কিন্তু এখানে মূল লক্ষ্য যেটা নাহিদ বলেছেন, যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন, আমি জাস্ট এক বাক্যে একটু শেষ করে দিই যুক্তিটা, যে আমার মূল এখানে যেই জিনিসটা ফোকাস করতে হবে, ওদের ইমোশনটাকে যুক্তির সাথে মিলিয়ে দেখতে হবে। আরেকদিন কথা বলা যাবে। এবার যে জিনিসটার দিকে গুরুত্ব রাখতে হবে, আজকে আমি মধ্যবর্তী সরকারের যে প্রধান প্রফেসর ইউনূস যেটা বলেছেন, যে আসলে নাহিদ সবার সন্তান, আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই, আবু সাঈদ সবার সন্তান, আমি এর সাথে একটু যোগ করতে চাই, এখন কিন্তু আবু সাঈদ পুরো বিশ্বে একটা আইকন, আপনি কোনোভাবেই আবু সাঈদকে আর বাংলাদেশের সীমানার মধ্যে রাখতে পারবেন না। আবু সাঈদের চাকরিটা খুবই দরকার ছিল। আজকে আমরা যদি যারা উচ্চ পদস্থ চাকরি করেছি বা সংসদে যারা এমপি মন্ত্রী থাকেন, তাদের সবার ছেলেমেয়েরা কিন্তু দেশের বাইরে পড়াশোনা করতে চায়, হতে পারে বৈধ বা অবৈধ টাকা, কিন্তু আবু সাঈদের কোনো বিকল্প ছিল না। সে যখন দেখছে তার মেধা আছে, তখন সে প্রথম যখন তার বুলেট লেগেছিল, তারপরেও কিন্তু সে বুঝতে পারে নাই যে আমাকে গুলি করবে কখনো, কতটা প্রত্যয়, কতটা বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমি আপনার কথার উত্তর সংক্ষেপেই দিব, তারপর আমি মনে করি এই আন্দোলন একটা নামকরণ কিন্তু থাকা উচিত। শুধুমাত্র ছাত্র আন্দোলন 24 বলে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, এটা একটা লোগো থাকা উচিত, এটা স্লোগান থাকা উচিত। সঙ্গে এটাও কি উচিত নয় যে এই আন্দোলনে কতজন প্রাণ দিলেন, দল মত নির্বিশেষে, কোন প্রতিষ্ঠানের কোন ফোর্সের সব ভুলে এই সংখ্যাটা কি আমরা বের করতে পারি? অবশ্যই বের করতে হবে। আমি আমার উপজেলাতে 2 জন ছাত্র, মহিষখচা নামে একটা ইউনিয়ন আছে, সেখানে গত পরশুদিন একটা ছেলে মারা গেছে, পাশের ইউনিয়নে আরেকটা হয়েছে। আমি যেটা প্রস্তাব করতে চাই যে তারা যদি সরকারি চাকরি পেত, বিসিএস অফিসার হতো, সারা জীবন চাকরি করে যে বেতন পেত তার থেকে বেশি টাকা তাদের পরিবার কাছে দেওয়া উচিত। এবং এখন যদি আমরা তাদেরকে সংরক্ষণ করতে না পারি, তাহলে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে যে আমাদের ঝামেলা হয়েছে, টাকা দিয়েও তো আর আবু সাঈদ মীর মুগ্ধকে ফিরিয়ে আনা যাবে না, মোটেই না। কিন্তু এখন আমরা যদি তাদের তালিকা সংরক্ষণ না করি, একটি বাক্য শুধু নেই, অন্তর্বর্তীকালীন সরকারের যে জিনিসটা ভাবতে হবে, যে বিএনপি বলুন, নতুন কোনো দলও যদি হয়, জনসন্তুষ্টি যদি অর্জন করা না যায়, পরের নির্বাচনটি কিন্তু গ্রহণযোগ্য হবে। কিন্তু সেই নির্বাচন কবে হবে, সেটা তো ক্লিয়ার নই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার কেউ তো স্পষ্ট করে বলেনি যে তারা কতদিন সময় নেবে। নিশ্চয়ই কাব্য সময় জানতে পারবো, আমাকে জানা যাবে না, এটা দীর্ঘ সময় লাগবে, একটু সময় লাগবে, আদারওয়াইজ এই সংস্কার কিছুই হবে না। ক্লিয়ার তো করতে হবে যে তারা কতদিনের সময় নিতে চান, সেটা আলোচনা সাপেক্ষে। যদি সংস্কার না হয়, অস্পষ্টতা ক্ষতির কারণ হবে, অস্পষ্টতা ক্ষতি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আবার একটি এরকম ঘটনা ঘটবে 10-12 বছরের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ কামরুল হাসান এবং একই সঙ্গে প্রাপ্তি তাপসী, আপনাদের 3 জনের মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছেন। আর এই ছিল 24 ঘন্টা। কাল আবার দেখা হবে।